কেমন আছো পূর্ণা? ভালো। আপনি এখানে কেন? মেয়ের বাড়িতে কি মা আসতে পারে না? শুনে খুশি হলাম। আমাকে মেয়ে মনে করেন। বাবা কেমন আছেন? ভালো, আগের থেকে অনেকটা সুস্থ আছে। প্রিয়া ও তোমার ভাইরা সারাক্ষণ তোমার কথা বলে পূর্ণা। খুব শীঘ্রই আপনার জামাইকে নিয়ে যাব। বাসায় সবাই কই? আজমিরকে তো দেখছি না। আজমিরকে আপনার কি দরকার? আশা আমতা আমতা করে জবাব দিল। না, এমনি বাসায় দেখছি না তো। আমার স্বামীর কথা তো জিজ্ঞেস করলেন না। মাহির সাথে আসার সময় দেখা হয়েছিল। তাই নাকি? আচ্ছা, আপনি বসুন, আমি আসছি। শিমুল ভাই, তুমি এখন থেকে আজমিরের সাথে থাকবে। বাম পাশের ঘরটাতে যাও। শিমুল হাতে ব্যাগ নিয়ে আজমিরের ঘরের দিকে যায়। পাশে শিরিনের ঘর। শিরিন অন্যমনস্ক হয়ে বের হচ্ছে, দুইজনের মধ্যে ধাক্কা লাগে। শিরিন মেঝেতে ঠপাস করে পড়ে যায়। শিমুল হাসতে থাকে। শিমুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিরিন। উঠে আম্মা আম্মা বলে চেঁচাতে থাকে। আসমা আর পূর্ণা দৌড়ে যায়। পূর্ণা বলে, কি হয়েছে আপা? বাড়িতে পাগল ঢুকলো কিভাবে? পাগল না আপা, আমার ভাই শিমুল। তোমার ভাইয়ের এই অবস্থা কেন? পাগলের মতো। শিরিনের কথা এড়িয়ে শিমুলকে বলল পূর্ণা। শিমুল ভাই, তুমি ঘরে যাও। শিমুল চলে যায়। পূর্ণা আর আসমা হেসেলের দিকে যায়। শিরিন ক্ষুব্ধ হয়ে আবার নিজের ঘরে চলে যায়। আয়েশে মাহিকে ডেকেছে কথা বলার জন্য। আয়েশে স্বাভাবিক কণ্ঠে বলল, পর্ণা সব কিছু জানে। আমার উপর রাগান্বিত হয়ে শিমুলকে নিয়ে চলে গেছে। আমি জানি খালা, শিমুল ভাই কিছুদিন পূর্ণার সাথে থাক। পর্ণা আমাকে ভুল বুঝছে, হয়তো আর কখনো আসবে না আমার সামনে। আপনি চিন্তা করবেন না, আমি তাকে বোঝাবো। আপনার মেয়েকে তো চিনেন, কৌতূহলী। তার কৌতূহল আমার চিন্তার কারণ মাহি। চিন্তা করবেন না, আমি সব সময় ওর পাশে থাকবো, কোনো আঁচ লাগতে দিব না। তুমি পাশে আছো বলে আমি নিশ্চিন্ত। সাবধানে থাকবে মাহি। ঠিক আছে। রাতে চৌধুরীর বাড়ির সবাই বসার ঘরে বসে আছে। আশা আছে সকাল হলেই সে চলে যাবে। তার এই বাড়ির আগমন ভালোভাবে নেয়নি পূর্ণা। হঠাৎ পূর্ণার প্রতি তার এত দরদ, সে কোনো কিছু খোলসা করে বলেনি। কি চায়? পূর্ণার সন্দেহ হয়তো আজমিরের কাছে এসেছে, তাই আজমিরকে চোখে চোখে রাখতে শিমুলকে তার ঘরে রেখেছে। ফেরজাদ সাহেব আশাকে বলল, বাসার সবাইকে নিয়ে আসতে পারতেন। আমি এখানে একটু কাছে এসেছি, তাই ভাবলাম পূর্ণাকে একটু দেখে যাই। তা ভালো করেছেন। কাল চলে যাচ্ছেন, আর কিছুদিন থেকে যান মেয়ের কাছে। না, বাসার সবার কষ্ট হবে, আমি সকাল হলেই চলে যাব। আজমিরের দিকে তাকিয়ে আশা। তুমি কি আমাকে ঘাটে দিয়ে আসতে পারবে আজমির? আজমির মৃদু হেসে বলল, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। বাবার যত্ন নেবেন মা। আমি খুব শীঘ্রই আসবো, বাবাকে বলবেন। তুমি গেলে সবাই অনেক খুশি হবে পূর্ণা, সাথে শিরিনকেও নিয়ে যেও। শিরিন অহংকারী স্বরে বলল, গ্রামাঞ্চল কি আমাদের সাথে যায়? আমি দেশের বাইরে থেকেছি। ফেরজাদ কড়া চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল। শিরিন, আসমাকে বলল, নিজের মেয়েকে আদব কায়দা শেখাও। শিরিন, তুমিও পর্ণার সাথে গ্রামে যাবে। মুখ ভার করে মিনমিন স্বরে বলল, ঠিক আছে বাবা। অনেক রাত হয়েছে, সবাই আবার ঘুমাতে যাও। রাতে প্রতিদিনের মতো মাহি বিছানা গুছিয়ে রেখেছে। পূর্ণা দাঁড়িয়ে তাকিয়ে আছে। মাহি প্রশ্ন করল, কি দেখছো? আমার যত্নশীল স্বামীকে। বাহ, সুন্দর নারীর মুখে প্রশংসা। কেন, শুনতে ভালো লাগে না আপনার? আরে লাগবে না কেন, আমি তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুনতে চাই। তাই নাকি? বাইরে বাতাসে জানলার পর্দা উঠছে। পূর্ণার পাশে গিয়ে দাঁড়ায়। মাহি পেছন থেকে জড়িয়ে ধরে পূর্ণার কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলল, চৌধুরী ভিলায় 2টা চাঁদ আছে। একটা চাঁদ তো আকাশে, আরেকটা কোথায়? আমার ঘরে, যার আলোয় পুরো বাড়ি আলোকিত করে। মাহির নিঃশ্বাস পূর্ণার কাঁধে পড়ছে। পূর্ণা সরে যাবার চেষ্টা করলো। মাহি আরো শক্ত করে ধরে বলল, পালাতে পারবে না, যেতে দিব না। পালিয়ে যাব কোথায়? তার কাছে আমার হৃদয় আটকে গেছে। মাহি মৃদু হেসে বলল, অনেক ভালোবাসি তোমাকে পূর্ণাময়ী। পূর্ণা ঘুরে দাঁড়ায়। মাহির চোখের দিকে তাকিয়ে বলল, কবে থেকে আমাকে ভালোবাসেন? সময় হোক উত্তর দিব। বলতে বলতে পূর্ণার কপালে আলতো করে চুম্বন করে মাহি।
পূর্ণার হাতটা উঁচু করে আকাশের দিকে তাক করে ধরে রাখে মাহি। পূর্ণা প্রশ্ন করলো, হাত বাড়ালেই কি চাঁদ ছোঁয়া যায়? মাহি উত্তর দিল, কেউ ছুঁয়েছে কি না জানি না, তবে আমি আমার চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি, সারা জীবন রাখবো। ভোর হতেই আজমির আর আশা ঘাটে লঞ্চের অপেক্ষায়। আশার দিকে তাকিয়ে বলল, তুমি এত সহজে এখানে এসোনি আশা? আমাকে সহ্য করতে পারো না, আবার আমার সাথে ঘাটে আসলে বিষয়টা কেমন না? আমি অনেক ভয়ে আছি আজমির। ট্রাক নিয়ে ঝামেলা হয়ে গেছে, হিসাব দিতে পারিনি। কালকের মধ্যে হিসাব দিতে না পারলে আমার পরিবারকে শেষ করে দিবে। আজমির আঠাশি হেসে বলল, তোমার কি পরিবার আছে নাকি আশা? আছে আমার স্বামী, ছেলে মেয়ে। তা আমি কি করতে পারি? ওস্তাদের সাথে কথা বলো। আমি এখনও তাকে দেখিনি, এর জন্যই বলছি ওস্তাদকে আমাকে বলো। আমি জানি না। মিথ্যা বলছো। সত্যও জানি না। লঞ্চ ঘাটে এসে ভিড়। আজমির ক্ষুব্ধ স্বরে বলল, লঞ্চ এসেছে, যাও, আবার আমাকে মুক্ত করো। আর হ্যাঁ, তোমার ঝামেলা তুমি সামলাও, আমাকে এর মধ্যে জড়াবে না। আজমির চলে যায়। আশা ভীত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে লঞ্চে উঠে যায়। হাতে হাত ধরে হেঁটে কলেজে যাচ্ছে পূর্ণা আর মাহি। পূর্ণার হাত শক্ত করে ধরে আছে মাহি। পিছনে আছে শিমুল ও শিরিন। তাদের মধ্যে কিছুটা সাপ বেজির সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। শিরিন তীক্ষ্ণ দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে বলল, এই ছেঁড়া লাল জামা কি শরীরে থাকে? অন্য কোনো জামা নেই তোমার? এইটা আমার মা নিজের হাতে বানিয়েছে, আমি খুলবো না। এক কথা দুইবার বলতে হয় পাগল শিমুল। আমার সামনে আসবে না। ধুত, শিরিন বলেছি। শিরিন উচ্চস্বরে বলল, তুমি আমাকে কি বললে? তোমার চেহারা আমাকে দেখাবে না, যাও সামনে থেকে। রাগান্বিত হয়ে বাড়ির দিকে যায় শিরিন। মাহি বলল, শিমুল ভাই কি বলছো ওরে? মাহি আর পূর্ণা দুজনেই হাসছে। পূর্ণাকে বলল মাহি, তুমি কলেজের ভেতরে যাও, আমি দেখি ওর কি হয়েছে। ঠিক আছে। শিমুল ভাই চলো আমরা যাই। বেশ কয়েকটা দিনরাত কেটে গেছে। রাত গভীর, চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। নিস্তব্ধ চারপাশ, মনে হয় কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। হঠাৎ করে পূর্ণা ঘুম থেকে চমকে ওঠে। পুরো শরীর ঘেমে একাকার। মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট, বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছে। ইচ্ছে করছে তার চিৎকার করে কাটতে। উঠে অজু করে তাহাজ্জুদ পড়ে। মাহির পাশে বসে কাঁদতে থাকে, কোনোভাবেই শান্তি পাচ্ছে না। বাড়ির জন্য মন টানছে। মাহি পূর্ণার কান্না শুনে উঠে জড়িয়ে ধরে বলে, পূর্ণাময়ী, কেন এরকম বাচ্চাদের মতো কাঁদছো? আমার অস্বস্তি লাগছে, শান্তি পাচ্ছি না, বাবাকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, আর কয়েক ঘন্টা অপেক্ষা করো, সকাল হলেই আমরা রওনা দিব। আমি পারছি না, এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করছে। মাহি কপালে চুম্বন করে বলে, আমার প্রিয়তমা, অপেক্ষা করো আর কিছুক্ষণ। মাহিকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে মাহির জন্য নাস্তা বানিয়ে এনে ডাকছে পূর্ণা। এই যে উঠুন। 3 থেকে 4 বার ডাকার পর উঠে বসে মাহি। কি হয়েছে? বাসায় যাব, নাস্তা বানিয়ে এনেছি, হাত মুখ ধুয়ে আসেন। আচ্ছা। মাহি হাত মুখ ধুয়ে আসে। পূর্ণা তার পোশাক সব গুছিয়ে রেখেছে সামনে। পোশাক পরে তৈরি হচ্ছে মাহি। বলল, নাস্তা খাবো না। পূর্ণা বলল, এ কি কথা, আপনি তৈরি হন, আমি খাইয়ে দিচ্ছি। বাহ, আমার পূর্ণাময়ের কত পরিবর্তন। মজা নিয়েন না, তাড়াতাড়ি করুন, বাসায় যাব। লঞ্চে করে পূর্ণা মাহিকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি। সঙ্গী হয়েছে শিমুল ও শিরিন। লঞ্চ থেকে তাকিয়ে আছে কখন বাবার বাসায় যাবে। ঘাটে ভিড়ে পূর্ণা দ্রুত নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করে। পেছন পেছন মাহি বলতে থাকে, পূর্ণাময়ী সাবধানে যাও। মাহির কোনো কথায় কান নিচ্ছে না। কখন সে বাবাকে দেখতে পাবে, বাবাকে জড়িয়ে ধরে প্রশান্তি পাবে। বাড়ির সদর দরজার সামনে আসতে বুকের ভেতরে এক তীব্র ব্যথা অনুভব করে। আস্তে আস্তে দরজা খুলে 1 পা 2 পা করে এগিয়ে যায় পূর্ণা। বাড়ির ভেতরে সব গ্রামের পরিচিত মুখগুলো। রিদিম, তিশা, তাদের চোখে অশ্রু। পূর্ণাকে দেখে সব মানুষ সরে দাঁড়ায়। পূর্ণার চোখের সামনে শুয়ে আছে 3টা সাদা চাদরে মুখ ঢাকা দেহ। পূর্ণা শক্তি হারিয়ে ফেলেছে।
পা দুটো থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, মুখে বারবার চেষ্টা করছে কিন্তু কিছু বলার জন্য তার স্বর বের হচ্ছে না। জিজ্ঞেস করতে পারছে না এই 3টে দেহ কার। পূর্ণা মনের সাহস নিয়ে প্রথম লাশটার কাছে বসে, সাহস নিয়ে মুখ থেকে সাদা চাদর সরায়। এই তো তার সবচেয়ে প্রিয় মুখটা, তার বাবা। পূর্ণা হাত দিয়ে বাবার মুখটা ছুঁয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে তার এই ঘুমন্ত মুখটা। পূর্ণার চোখে পড়ল আরও 2টো লাশের দিকে। উঠে পরপর 2টো লাশের মুখ থেকে চাদর সরায়। প্রিয় 2 ভাই। পূর্ণা ভাইদের কপালে চুম্বন করে, বাবার পাশে বসলো। মাহি চিন্তিত হয়ে পূর্ণার কর্মকাণ্ড দেখে। সে চিৎকার কেন দিচ্ছে না, কেন কাঁদছে না, কথা বলছে না। তার এই নীরবতা বিপজ্জনক। ভেতরে রাখা কষ্ট খুব ভয়ঙ্কর। এইটা মানুষকে শেষ করে দেয়। বেশ কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে পূর্ণা বাবা বলে এক চিৎকার করে ওঠে। ওঠো বাবা, আমি এসেছি। দেখো তোমার পূর্ণা এসেছে, তোমাকে ছেড়ে আর যাব না। আবার ওঠো, তাকাও আমাকে কি তুমি দেখবে না? তোমার মেয়ের মুখের দিকে তাকাবে না? বাবা বাবা। কাঁদতে কাঁদতে হঠাৎ মাথায় আসে প্রিয়ার কথা। মিনমিন স্বরে বলল, প্রিয়া। মাহি রিদিমের দিকে তাকিয়ে বলল, প্রিয়া কোথায়? রিদিম এগিয়ে এসে জবাব দিল, পুরো বাড়ি খুঁজেছি তারে, আর আশাকে কোথাও পাইনি। পুরো আকাশ যেন পূর্ণার ওপর ভেঙে পড়ছে। ভূমিকম্পের মতো পায়ের নিচে মাটি কাঁপছে। চারিদিক কালো অন্ধকার ছেয়ে গেছে। পুরো বাড়ি খুঁজে কোথাও প্রিয়াকে পাওয়া গেল না। সবাই ধরে নিয়েছে তারা প্রিয়াকে মেরে ফেলেছে বা নিয়ে গেছে। পূর্ণা কোনোভাবেই বাবা আর ভাইদের লাশের পাশ থেকে উঠছে না। হঠাৎ পূর্ণার মাথায় আসে পুকুরের ওই পারে পরিত্যক্ত এক গোয়াল ঘর আছে। প্রিয়া ছোট থেকেই ভয় পেলে বা অভিমান করে ওইখানে লুকিয়ে থাকতো। পূর্ণা ছুটে যায় গোয়াল ঘরের দিকে। মাহি তার পিছু ছোটে। গোয়াল ঘরে অন্ধকার, চারিদিকে মাকড়সার জাল। কতকাল কেউ এইখানে আসেনি। পূর্ণা আর মাহি ভেতরে প্রবেশ করে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলে, প্রিয়া বোন, আমি জানি তুমি এখানে আছো, বের হয়ে এসো। কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না বোন। ভাঙা এক টেবিলের পাশ থেকে কাঁপা কাঁপা স্বরে জবাব আসে, আপা আমি এখানে। পূর্ণা দ্রুত টেবিলের নিচে তাকিয়ে দেখে প্রিয়া পুরো শরীর রক্তে ভেজা। নরম হাত দুটো ধরে দেখে রক্ত শুকিয়ে গেছে। চোখ খুলতে পারছে না। 2 হাত টেনে বুকে জড়িয়ে নেয়। আমার বোন, আমি আছি। পূর্ণাময়ী, এখান থেকে বাইরে চলো, প্রিয়ার এক্ষুনি চিকিৎসা দরকার। প্রিয়াকে গোসল করিয়ে দেয় পূর্ণা। শরীরের অনেক জ্বর, পুরো শরীর থরথর করে কাঁপছে প্রিয়ার। শক্ত করে জড়িয়ে বুকে আগলে রেখেছে পূর্ণা। বাবা ও ভাইদের লাশ নিয়ে গেছে পুলিশ এসে ময়না তদন্ত করবে। তার সব কাজ শেষ করে তবে লাশ হস্তান্তর করবে। রিদেম, ফেরজাদ আর আয়েশে সেখানে আছে। আইনি সব কাজ শেষ করে পুলিশ বিকেলে লাশ হস্তান্তর করে। পূর্ণার মায়ের পাশে তার বাবা আর ভাইদের দাফন করা হয়। প্রিয়া এখনো পর্যন্ত কোনো কথা বলছে না, শুধু সবার মুখের দিকে তাকিয়ে আছে। পূর্ণাকে কোনোভাবেই ছাড়ছে না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। সদর ঘরে সবাই আছে, আসমা, আয়েশে, ফেরজাদ, শিমুল, শিরিন, তিশা, পূর্ণা, প্রিয়া। দাফন শেষ করে মাহি রিদেম ঘরে প্রবেশ করে। রিদেম পূর্ণার দিকে তাকিয়ে বলল, পূর্ণা, তোমার বোন কি কথা বলছে? পূর্ণা মাথা নেড়ে না সূচক উত্তর দেয়, তোমার বাবা আর ভাইদের ছুরি দিয়ে বুকে আঘাত করেছে, হত্যা করেছে। তোমার ভাইদের মৃত্যুর কষ্টদায়ক ছিল না, ওদের ঘুমন্ত অবস্থায় মেরেছে। কিন্তু চাচা তাকে বুকে 3 বার ছুরি মেরেছে, আঘাত করেছে। চাচা তাদের সাথে অনেক লড়াই করেছে, কিন্তু সফল হয়নি। পূর্ণার চোখের অশ্রু গাল বেয়ে ঝরছে আর বলছে, আশা করেছে তার জন্য হয়েছে। কি বলছো পর্ণা? সে ওস্তাদের সাথে জড়িত। ওস্তাদ অনেক আগেই পূর্ণা কথা শেষ করতে পারে না। প্রিয়া বাবা বলে চিৎকার দিল। চিৎকার শুনে সবাই একটু স্বস্তি পেল। অবশেষে প্রিয়া কথা বলেছে। আপা আপা বলে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচাও, মেরে ফেলবে আমাকে। বোন আমার, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রিদম প্রশ্ন করলো, প্রিয়া কি হয়েছে তুমি বলতে পারবে? এখন না রিদম, প্রিয়া আগে স্বাভাবিক হোক, পূর্ণাময়ী সব বলবে। এখন প্রিয়াকে চাপ দেওয়া যাবে না। মাহি ঠিক বলেছে, প্রিয়াকে এখানে রাখা যাবে না। এইখানে আর কেউ নেই, তাই পর্ণা আমরা সবাই শহরে চলে যাই। বাবাকে সবে দাফন করেছি, এক্ষুনি চলে যাব।
বাবা স্মৃতি রেখে যেতে পারবো না, 4 দিন হোক। পূর্ণা ঠিকই বলেছে, 4 দিন পর্যন্ত এখানে থাকো। তোমার সাথে শিরিনও থাকবে। শিরিন মা, তোমার এখানে থাকতে অসুবিধা হবে না তো? না বাবা, পূর্ণা প্রিয়া তো আমার বোন, তাদেরকে একা রাখবো না। তুমি চিন্তা করো না, আমি আছি। ঠিক আছে আয়শা আপা, আমাদের যেতে হবে। আচ্ছা চলুন আমরা যাই। রাতে চাঁদটা ঠিক সুপারি গাছের মাথায় উঠেছে। চাঁদের আলো কালো মেঘে ঢেকে আছে, আবার মেঘ সরে আলোকিত হচ্ছে। শেখ বাড়ি নিস্তব্ধ, হাসি খুশি, 2টা ছোট বাচ্চার কোলাহল, বাবার আদর, সব কিছু যেন এক রাতে বিলীন হয়ে গেছে। আলোকিত বাড়িটা অন্ধকারে ঢেকে গেছে। বারান্দার দরজায় বসে আছে শিমুল আর শিরিন। শিরিন মিনমিন স্বরে বলছে, জীবন কত অদ্ভুত, তাই না? যাদের বাড়িতে আসলাম তাদের বাড়িতেই আমরা আছি, আর তারা এই পৃথিবীতে নেই। তুমি এখানে থেকে গেলে কেন? পূর্ণা আর প্রিয়াকে একা রেখে আমি কি করে যাব, কি করে যাই? ওরা তো আমার বোন, খুব কষ্টে আছে তারা। ধুর, শিরিনের মানে তাহলে মায়া আছে? তুমি কি বললে? আমাকে আর একবার যদি এই কথা শুনি তাহলে তোমার জিভ চিয়ে ফেলবো, পাগল শিমুল। রাগান্বিত হয়ে শিরিন উঠে ভেতরে চলে যায়। গভীর রাত, সদর ঘরে বিছানায় একসাথে শুয়ে আছে প্রিয়া, তিশা, শিরিন আর পূর্ণা। পূর্ণার চোখে ঘুম নেই। প্রিয়ার কপালে চুমু দিয়ে শরীরে কাঁথা টেনে দিয়ে বারান্দায় যায়। মাহি একা বসে আছে। পাশে বসে মাহির কাঁধে মাথা রেখে পূর্ণা বলল, জেগে আছো কেন? তুমি জেগে আছো, আমি কি করে ঘুমাই? আমার ঘুম হারিয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ভেতরটা হাহাকার করছে। মাকে হারিয়েছি আর এখন বাবাকে, আদরের ভাইদের নিষ্পাপ 2জন শিশুকে ওরা কিভাবে মারলো। সহ্য করো পূর্ণাময়ী, আমি এর শেষ দেখে ছাড়বো। আশা করেছে, ছাড়বো না তাকে। প্রিয়া কিছু বলেছে? পূর্ণা অতীতে ফিরে যায়। পূর্ণা আর প্রিয়া একা ছিল। প্রিয়াকে প্রশ্ন করলো, প্রিয়া বোন, এখন ওখানে কেউ নেই, তুমি আমাকে বলো কি হয়েছিল। কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা স্বরে বলল, আপা, মা 2 দিন হলো আমাদের একা রেখে চলে গিয়েছে। বাবা আমাদের দেখে রাখছিল প্রতিদিন এর মতো। বাবা বারান্দায় ঘুমিয়ে পড়ে, ভাইরা সদর ঘরে আর আমি আমাদের ঘরে। হঠাৎ ঘুমের মধ্যে কিছু মানুষের পায়ের শব্দ পাই, ভেবেছিলাম স্বপ্ন। এইটা আকিব চিৎকার করে ওঠে। দরজার ফাঁক দিয়ে দেখি ওরা বিছানায় পড়ে আছে। পেছনে দরজা দিয়ে ছুটে যায় বাবার কাছে। বাবার বুক রক্তাক্ত। বাবাকে অনেক ডেকেছি আপা, আমার বাবা উঠে নাই, চোখ খুলে তাকায়নি। ওরা 3জন ছিল, পুরো কালো কাপড়ে, শরীর মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখেছি। একজন আমার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসে, আর একজন পেছন থেকে বাধা দেয়, তাকে মারা যাবে না। আর একজন বলল, এই মেয়ে সাক্ষী না মারলে আমরা ধরা পড়ে যাব। এই মেয়েকে মারতে পারবে না, আমি দেব না। 2জনের মধ্যে ঝামেলা হয় আর আমি এই ফাঁকে পালিয়ে গোয়াল ঘরে লুকোই। ওরা আমাকে মেরে ফেলবে আপা, আমাকে বাঁচাও। আর কেউ আমার বোনের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। অতীত থেকে ফিরে আসে পূর্ণা। এর সাথে আশা জড়িত, সে ওস্তাদ, এর সাথে কোনো ঝামেলা করেছে হয়তো। আপনাকে একটা প্রশ্ন করব। বলো পূর্ণাময়ী। আপনি কি ওস্তাদকে চেনেন? কি বলছো? আমি কি করে চিনবো? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কাকে বিশ্বাস করব জানি না। বিশ্বাসঘাতক সব সময় কাছের মানুষ হয়। আশা নিজের পরিবারকে হত্যা করেছে, স্বামী, সন্তানদের। পূর্ণার হাত ধরে বলল, আমি বিশ্বাসঘাতক না, তোমার প্রিয় মানুষ হয়ে বাঁচতে চাই পূর্ণাময়ী। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। এই হাত কখনো ছাড়বো না। আমার উপর শুধু বিশ্বাস রেখো তুমি। ফজরের আজান কানে আসতেই নামাজ পড়ে পূর্ণা আর মাহি যায় কবর জিয়ারতে। বাবার কবরের পাশে কাঁদতে কাঁদতে বলে, আমার প্রিয় বাবা, আগে তুমি আর আমি আসতাম মায়ের কবরে, আর আজ থেকে আমি একাই আসবো তোমাদের কাছে। তুমি আমাকে বড্ড একা করে দিলে বাবা। কখনো তোমাকে বলতে পারিনি তোমাকে অনেক ভালোবাসি। হিচকি তুলে কাঁদছে পূর্ণা। তার চোখে অশ্রুজল মাহি কোনোভাবেই সহ্য করতে পারে না। মাহি বলল, পূর্ণা, চলো আমরা বাসায় যাই। আমি বাবাকে ছেড়ে যেতে পারবো না, এখানেই থাকবো, এখানেই তাকাবো এর কাছে। আমার প্রিয়তমা, চলো, আমরা আবার পরে আসবো।
তোমার বাবা নিজের গন্তব্যে চলে গেছে, যেখানে সবাইকে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। প্রতিটা মুহূর্তের একটা নির্দিষ্ট সময় ধারণ করা আছে। চলো পূর্ণাময়ী, এখন আমাদের যেতে হবে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।